এইচএসসি 26 ব্যাচ তোমাদের সবারই মোটামুটি পরীক্ষা শেষ। এবার আমাদের অ্যাডমিশন নিয়ে চিন্তা করার পালা, এবং অ্যাডমিশন নিয়ে যখন কথা বলি তখনই ভীতির বিষয় হয়ে দাঁড়ায় ইংরেজি। এবং ইংরেজির বেশ কিছু টপিক আছে যেগুলো হচ্ছে তোমার অনেকগুলো টপিকের মিক্স করে একটা টপিক তৈরি হয়েছে, এবং এই টপিকগুলো সমাধান করতে তোমরা সবাই প্রায় হিমশিম খাও। এরকমই একটা টপিক হচ্ছে আমাদের এই পিন পয়েন্ট ইরর। এই পিন পয়েন্ট ইররে তুমি কল্পনা করতে পারবে না যে কতগুলো টপিক একসাথে এই টপিকে এসে জমা হয়েছে। এরকম আরও দুইটা টপিক আছে, আমরা সেটা নিয়েও জানবো। সেটা একটা হচ্ছে মিসসেলেনিয়াস আর একটা হচ্ছে কারেকশন। তবে আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের পিন পয়েন্ট ইরর। এটার উত্তর করব কিভাবে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এবং বিগত বছরে কিভাবে প্রশ্নগুলো এসেছে, এরকম আমরা 5টা প্রশ্ন আজকের ক্লাসে সমাধান করব। তাহলে প্রথমে আমরা কি দেখব? প্রথমে দেখব এই পিন পয়েন্ট ইরর জিনিসটা কি এবং কোন কোন টপিক মিলে এই পিন পয়েন্ট ইরর জিনিসটা তৈরি হয়েছে। চলো শুরু করি। প্রথমে বিষয় হলো, দেখো পিন পয়েন্ট ইরর, আমরা জানি এই ইরর শব্দের অর্থ কি। ইরর শব্দের অর্থ হচ্ছে ভুল বা ইনকারেক্ট কোনো একটা জিনিসকে বোঝায়। এখন দেখো পিন পয়েন্ট ইরর তাহলে কি? পিন পয়েন্ট ইরর হলো কোনো পূর্ণাঙ্গ সেন্টেন্সের যদি কোনো একটা ভুল বা ইনকারেক্ট পার্ট থাকে সেইটাকে আইডেন্টিফাই করার বিষয়টা হচ্ছে পিন পয়েন্ট ইরর। অর্থাৎ তুমি একটা সেন্টেন্স থেকে ভুল বা ইনকারেক্ট পার্টটা আইডেন্টিফাই করতে পারছো কিনা তার উপর ডিপেন্ড করবে তুমি পিন পয়েন্ট ইরর পারবে কি পারবে না। ওকে, এবার দেখো পিন পয়েন্ট ইররে কোন কোন টপিক একসাথে হবে। অর্থাৎ পিন পয়েন্ট ইরর একক কোনো গ্রামারের টপিক নয়, এখানে অনেকগুলো টপিক মিলে এই টপিকটা হয়েছে। এরকম দেখো একদম শুরুতে যেটা বেশি থাকে এটা হচ্ছে টেন্স। অর্থাৎ পিন পয়েন্ট ইরর যদি তুমি সমাধান করতে যাও সেই জায়গায় কি দেখবে? সেই জায়গায় দেখতে পাবে টেন্সের থেকে বিভিন্ন রকমের ভুল দেওয়া থাকে। তার আগে একটা কাজ করি, আমরা এক নজর প্রশ্নটা দেখে আসি পিন পয়েন্ট ইররের প্রশ্ন কেমন হয়। এই দেখো, পিন পয়েন্টের ইররের প্রশ্নগুলো মূলত এরকম হয়, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স দেওয়া থাকে, এর মাঝে এরকম করে আন্ডারলাইন করা থাকে এবং এখানে এ দেওয়া আছে। এরপরে দেখো অপশন বি, অপশন সি, অপশন ডি। এবার তোমার কাজ হচ্ছে এই পুরো সেন্টেন্সের এ বি সি ডি তে যে অংশটা আন্ডারলাইন করা আছে এর কোন অংশটাতে এই ওপরের সবগুলো গ্রামারের কোন গ্রামারটাই ভুল আছে এইটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা কিন্তু বেশ একটা জটিল হয়ে দাঁড়ায় অনেকের জন্য, তবে যদি প্রত্যেকটা গ্রামারের টপিকের উপরে তোমার ভালো দখল থাকে তাইলে কিন্তু এই ঝামেলাটা হবে না। তাহলে আবার টপিকে আসে, আমরা যেহেতু প্রশ্নটা দেখতে কেমন সেটা দেখে নিয়েছি। তাহলে প্রথমে হচ্ছে টেন্স। টেন্সের মধ্যে কি থাকবে? আমাদের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স তো থাকবেই, পাশাপাশি আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। অর্থাৎ একটা টেন্সে একটা বাক্য কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সের মাঝে এক পাশে যদি আমরা ধরে নিলাম সেখানে হলো কি পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশটা কেমন হবে, বা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরের অংশ কি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট হতে পারবে কিনা, এই সিকোয়েন্সটা জানা। তাহলে আমাদের প্রথমেই যে জিনিসটা ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে টেন্স, সিকোয়েন্স অফ টেন্স। দুইটা আলাদা টপিক, বাট আমরা একটার মাঝে রেখেছি যেহেতু দুটাই টেন্স থেকে, তাহলে এই বিষয়টা তোমাকে অনেক ভালো করে পড়তে হবে। এরপরে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা পিন পয়েন্ট ইররের একটা 3 স্টার টপিক। এই পিন পয়েন্ট ইররের মাঝে তুমি এই দুইটা, বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্ব আর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দেখবা এই দুইটা একদম 3 স্টার টপিক। অর্থাৎ পিন পয়েন্ট ইররের মোটামুটি ধরো 30 থেকে 40% প্রশ্ন এই দুইটা টপিকই কভার করে ফেলে, এদের থেকে এত বেশি পরিমাণ আসে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি? অর্থাৎ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, সেই অনুযায়ী তোমাদের ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এইটা বোঝার মূলত হচ্ছে কৌশল হচ্ছে এই টপিকটা। তবে শুনতে এক কথায় যতটা সহজ মনে হচ্ছে, বাট টপিকটা কিন্তু একটু কমপ্লিকেটেড, কারণ অনেক ক্ষেত্রে আমরা সাবজেক্টটা বুঝতে পারি না, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল ধরতে পারি না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্ট্রাকচার এত বড় যে সাবজেক্ট কোনটা এইটা আমরা গুলিয়ে ফেলি। তাহলে এই টপিকটা কিন্তু অনেক ভালো করে পড়তে হবে পিন পয়েন্ট ইররের জন্য। আর একটা বিষয় রাইট ফর্ম অফ ভার্ব, এটা তোমরা একাডেমিকেও পড়েছো এইচএসসিতে, এবং অ্যাডমিশনে এসে ওই সেম জিনিসগুলোর সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস যুক্ত হবে। যেমন ধরো তোমরা কন্ডিশনাল পড়েছো, এর সাথে হয়তো তোমাকে পজিটিভ ভার্বের বিষয়টা এখানে নতুন করে পড়তে হবে। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব গেল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গেল, টেন্স। এরপরে দেখো পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ বলতে এখানে সবচেয়ে পার্ট অফ স্পিচের যদি গুরুত্বপূর্ণ অংশের কথা বলি সেটা হচ্ছে নাউন থেকে এখানে সবচেয়ে অনেক বেশি প্রশ্ন তুমি এখানে দেখতে পাবা, কারণ নাউনটা ডিরেক্টলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্বের সাথে যুক্ত থাকে। তাহলে পার্ট অফ স্পিচের মধ্যে তোমার কি কি থাকবে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন আলাদা করেই থাকবে, প্রিপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পাশাপাশি আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে কনজাংশন। এই টপিকটা থেকেও কিন্তু এই পিন পয়েন্ট ইররে প্রশ্ন থাকে। তাহলে পার্ট অফ স্পিচ গেল। পার্ট অফ স্পিচের মধ্যে যেটা বেশি খেয়াল রাখবে সেটা হচ্ছে নাউন, এবং আরেকটা আছে কনজাংশন। প্রিপোজিশনটা তো আলাদা করেই পড়তে হবে। এরপরে দেখো আর্টিকেলের যে বিষয়টা,
আর্টিকেল থেকেও প্রশ্ন থাকে, তবে আর্টিকেলের প্রশ্ন একটু কম দেখা যায়, অর্থাৎ অন্যান্য টপিকের থেকে আর্টিকেল অল্প আসে। তবে যদি তোমার ভাগ্য খারাপ হয়, তুমি আর্টিকেল মিস করে গেলে, তোমার কপালে আর্টিকেল পড়লো, তাহলে কিন্তু বিষয়টা খারাপ হবে। এর জন্য তোমাকে সব টপিকই মোটামুটি প্রিপেয়ার করে পরীক্ষার হলে যেতে হবে। এরপরে দেখো কানেক্টর। কানেক্টর তোমরা একাডেমিকে পড়েছো, এবং আমার মনে হয় বেশিরভাগ শিক্ষার্থীর কাছে কানেক্টরটা কিন্তু খুবই ঝামেলার লাগে। কারণ এই কানেক্টর এমন একটা জিনিস, একাডেমিকে আমরা যখন উত্তর করতাম একই সাথে কিন্তু অনেকগুলো উত্তর কিন্তু এই কানেক্টরের হতো। তবে অ্যাডমিশনের কানেক্টর একটু ডিফারেন্ট, এখানে তোমার একাধিক উত্তর হওয়ার সুযোগ নেই, একটাই কানেক্টর দিয়ে রাখবে, কিন্তু ওটা ভুল ইউজ হয়েছে কিনা সেইটা আমরা ইজিলি দেখতে পাবো। আমরা কিছুক্ষণ পর কয়েকটা প্রশ্ন সমাধান করবো, ওই জায়গাতেও আমরা দেখতে পাবো এই জিনিসটা। এরপরে দেখো ফর্ম অফ ভার্বস। এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস থেকে কিন্তু আলাদা। ভার্বের বিভিন্ন রকমের ফর্ম আছে, অর্থাৎ ফার্স্ট পার্সন আমরা যেমন দেখি V1, আমরা বলি ভার্বের V1, V2, V3, এই যে ফর্মগুলো, এই ফর্মগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক শিক্ষার্থী মুখস্থ থাকে না। যেমন টেলিকাস্ট, টেলিকাস্ট, টেলিকাস্ট হয়, এই পুট, তারপরে পুট, তারপরে বিট, এই ধরনের বিভিন্ন রকমের ভার্ব আছে, ব্যতিক্রম নিয়ম, অর্থাৎ V1, V2, V3 সেম হতে পারে। কখনো দেখা যায় তিনটাই আলাদা, আবার কখনো দেখা যায় শেষের দুইটা আলাদা, প্রথম একটা অন্যরকম। তো ভার্বের এই ফর্মগুলো আলাদা করে জানা কিন্তু জরুরি। আবার কিছু কিছু নাউন আছে যেগুলো দেখতে ভার্বের মতো, এই ভার্ব এবং নাউনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে ফর্ম অফ ভার্বস তোমাকে আলাদা করেই পড়তে হবে। এরপরে আসি ডিগ্রি। এটা আমাদের অ্যাডজেক্টিভেরই একটা টপিক, তবে ডিগ্রিটাকে আলাদাভাবে পড়তে হয়, কারণ ট্রান্সফরমেশনের জন্যও লাগে, প্লাস এই জায়গাতেও তোমার অবশ্যই লাগবে। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নাম্বার। এই নাম্বারটাও 3 স্টার টপিক। এইটা সরাসরি না হলেও ইনডিরেক্টলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, এগুলোর সাথে কিন্তু যুক্ত থাকবে এই নাম্বার অংশটা। এরপরে দেখো রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি কি? এটা হচ্ছে গুরুচণ্ডালী। তোমরা কিন্তু বাংলায় একটা টপিক পড়ো গুরুচণ্ডালী দোষ, অর্থাৎ একই শব্দ ভিন্ন একটা সিনোনিমাস ওয়ার্ড দিয়ে পাশাপাশি বসানো থাকে, বা পুরো বাক্যের মধ্যে দুইবার ইউজ করা থাকে, ওটাকে আমরা বলি কি গুরুচণ্ডালী দোষ, অর্থাৎ একই জিনিস দুইবার ইউজ করা হয়েছে। ঠিক একইভাবে ইংলিশেও এরকম কিছু গুরুচণ্ডালী দোষ থাকে, যেটাকে বলা হয় রিডান্ডেন্সি। এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। এরপরে ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং অর্থ হচ্ছে উল্টাপাল্টা বা এলোমেলো, মডিফায়ার মানে তো বোঝো যেটা বিশেষায়িত করে কোনো একটা জিনিসকে, তাহলে ড্যাংলিং মডিফায়ার এখানে থাকবে। এবং এই ড্যাংলিং মডিফায়ারটা কি করা থাকে, বাক্যের যে অংশে মডিফায়ারটা থাকার কথা ছিল তার বিপরীত অংশে গিয়ে মডিফায়ারটা বসে। এই টপিকটাও তোমাকে ভালো করে পড়তে হবে পিন পয়েন্ট ইরোরের জন্য। এরপরে প্যারালালিজম অ্যান্ড স্ট্রাকচার এগ্রিমেন্ট, এটাও তোমাকে পড়তে হবে। অর্থাৎ এটা অনেকটা কিসের মতো, সিকোয়েন্স অফ টেন্সের মতো, বা বলতে পারো পার্ট অফ স্পিচ, কার পরে কে বসবে। অ্যাডজেক্টিভ যদি 2-3টা একসাথে বসে, তাহলে কোন অ্যাডজেক্টিভটা আগে বসবে, কোন অ্যাডজেক্টিভটা পরে বসবে, এইটা তুমি প্যারালালিজম স্ট্রাকচার এগ্রিমেন্টের মধ্যে কিছুটা ধারণা পাবা, বাট আলাদা করে ওটা পড়তে হবে। এরপরে দেখো সেন্টেন্স, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, এই যে সেন্টেন্সের বিভিন্ন রকমের ভাগ আছে, এই অংশটা তোমাকে পড়তে হবে। বিশেষ করে তুমি যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে ফোকাস করো, এই জায়গা থেকে দেখবা যে কানেক্টরের যে অংশটা, এটা সেন্টেন্সের সাথে অনেকটা বেশি কানেক্টেড। এই দুইটা টপিক দেখবা সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মাঝে কিন্তু, বিশেষ করে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে কিন্তু বিভিন্ন রকমের কানেক্টর দিয়ে যুক্ত করা থাকে, বা কনজাংশন দিয়ে, ওই জায়গা থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। এরপরে সাবজাংটিভ দিয়ে প্রশ্ন থাকবে, অর্থাৎ দ্যাট, একটা ভার্ব থাকবে, তারপরে একটা দ্যাট থাকবে, তারপরে ভার্বের সরাসরি বেস ফর্ম বসবে, নট V1, বেস ফর্ম বসবে, এবং এই টপিকটা থেকে তোমার প্রশ্ন আসবে। এবং কি কি ভার্বের পরে দ্যাট শব্দটা থাকলে তোমার বেস ফর্মটা বসবে, এইটা তোমাকে মুখস্থ করতে হয় এই জায়গা থেকে, এটাও পড়তে হবে। এরপরে ইমবেডেড কোশ্চেন। ইমবেডেড কোশ্চেন থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ একটা প্রশ্নের মধ্যেই প্রশ্ন করা হয়নি, বাট প্রশ্নের মতোই দেখতে একটা বাক্য দেওয়া থাকে, ওই জিনিসটা আইডেন্টিফাই করা, ওটা থেকেও থাকে। এবং সর্বশেষে ওভারঅল যদি সবকিছুর একটা বিষয় ধরি, সেটা হচ্ছে বেসিক গ্রামার, অর্থাৎ একটা স্টুডেন্টের বেসিক গ্রামারের ধারণা কত ভালো, তার উপর ডিপেন্ড করবে সে কত দ্রুত এই উত্তরটা ধরতে পারবে তার উপরে। তাইলে বেসিক গ্রামারের উপরে তোমার ধারণা ভালো থাকতে হবে। তাহলে এই গেল আমাদের টপিক, মোটামুটি 17টা, বাট এর বাইরেও 1-2টা আসতে পারে, যেগুলো তোমাকে আলাদা করে কিসে পড়ানো হবে। ধরো আমরা সাপোজ ধরলাম ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন এসেছে, ট্যাগ কোশ্চেন কিন্তু তোমাকে অ্যাডমিশনের জন্য আমরা পড়াবো, তো ওই জায়গা থেকে প্রশ্ন আসলেও তুমি ধরে নিবা যে এটা পিন পয়েন্ট ইরোরেও তোমার কাজে লাগবে। তাহলে এবার দেখি বিগত বছরের প্রশ্ন কেমন ছিল। আর একটা বিষয় বলে রাখি, বিগত বছরের প্রশ্ন জানার সাথে সাথে এই কথাটা মনে রাখো যে এই যে আমরা যে পিন পয়েন্ট ইরো টপিকটা পড়বো, এটা মোটামুটি সব ইউনিভার্সিটিতে এসেছে। যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট আগে ছিল, এই ডি ইউনিটটাতে এই প্রশ্ন বেশ কয়েকবার এসেছে, তবে এখন কিন্তু এই যে ডি ইউনিটটা কিন্তু এখন নেই। তো যদি প্রশ্নকর্তা চাই, তো ডি ইউনিট যেহেতু ভেঙে সব ইউনিটেই পরীক্ষা হচ্ছে, ওই ইউনিটগুলোতে প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। আর একটা ইউনিভার্সিটির জন্য এটা ফিক্সড একটা মার্ক ক্যারি করে,
এইটা হচ্ছে আমাদের সিইউ। এই সিইউ এর জন্য এটা হচ্ছে 3 স্টার, অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটির একটা 3 স্টার টপিক। এটা বাদ দিয়ে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যেতে পারবে না, তোমাকে এখান থেকে ফিক্সড একটা মার্ক দিয়ে দিবে, যেটা দিয়ে তোমাকে একটা ভালো অ্যাডমিশনের ফলাফল করতে হবে। তাহলে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য, এটা মাথায় রেখো। ওকে, এবার আমরা যাব হচ্ছে আমাদের প্রশ্ন সমাধানে। দেখি প্রশ্ন সমাধানে যাই আমরা। প্রথম প্রশ্ন, দ্য লিটল বয়েস, আচ্ছা আগের অংশটুকু আমরা একটু মুছে দিই। ওকে, এবার দেখো, দ্য লিটল বয়েস মাদার bought him a 5 speeds racing bicycle for his birthday। তাহলে এই পুরো বাক্যে কোন জায়গায় ভুল আছে? আমরা প্রথম ড্যাশটা দেখি, দ্য লিটল বয়েস মাদার। কোন একটা বালককে নির্দিষ্ট করে বলছে যে এই ছেলেটার মা তাকে একটা গাড়ি কিনে দিয়েছে, যেটার স্পিড হচ্ছে 5 স্পিড বলা আছে এখানে। কিসের জন্য? তার জন্মদিনের জন্য। তাহলে যেহেতু নির্দিষ্ট করে বলছে, নির্দিষ্ট করে বললে আমরা কি জানি? অবশ্যই আর্টিকেল হিসেবে দা বসতে পারে, কোনো ভুল নেই। তাহলে দ্য লিটল বয়েস মাদার বথ, এতে কোনো ভুল নেই। তারপরে বি দেখি, বথ হিম আর ড্যাশ রেসিং বাইসাইকেল। তাহলে তাকে কিনে দিয়েছে, বথ হিম, তাহলে তাকে কিনে দিয়েছে, এই অংশেও কোনো ভুল নেই গ্রামাটিক্যালি। এরপরে দেখো, এ 5 স্পিডস রেসিং বাইসাইকেল ফর হিজ বার্থডে, ফর হিজ বার্থডেতেও কোনো ঝামেলা নেই। তাহলে মূল ঝামেলাটা আমাদের কোন জায়গায়? এই যে এইটাতে, 5 স্পিডস রেসিং বাইসাইকেল। এটা হয়তো অ্যাডমিশনের এইচএসসি 26-এর যারা তোমরা ক্লাসটা দেখছো, তারা হয়তো এই বিষয়টা বুঝতে একটু তোমাদের অনেকটা কনফিউশন যে এটা কেন ভুল হলো, কারণ তোমরা এখনো কিন্তু গ্রামারের অত জটিল টপিকে যাওনি, তার কারণে হয়তো এরকম হতে পারে। বাট এই জিনিসটা এসেছে অ্যাডজেক্টিভ থেকে। কোন জায়গা থেকে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বিশেষ করে অ্যাডজেক্টিভের একটা পার্ট আমরা পড়বো, সেটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এটা তোমরা যখন আমরা ফার্স্ট পেপার বইটা পড়াই, ওই ফার্স্ট পেপার বইয়ের সাথে সাথেও অনেক জায়গায় দেখানো হবে, প্লাস আলাদা করে গ্রামাটিক্যাল টপিকের মধ্যে এটা পড়ানো হবে যে হাইফেনেটেড যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে পরে এইভাবে এসটা দেওয়া যাবে না বা প্লুরাল করা যায় না। 5 স্পিড এরকম হবে, অর্থাৎ 5 স্পিড, এই কারণে ভুল। তাহলে মূল ভুলটা কোনটা? এইটা 5 স্পিডসের এই জায়গাটাতে আমাদের মূল ভুলটা ছিল, অর্থাৎ পিন পয়েন্ট যে ইরোরটা ছিল সি নাম্বারে। ওকে, এরপরে দেখবো 2 নাম্বার। দেখো কি বলছে সেন্টেন্সে, নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ডেড দ্য লেকচার ইফ ইউ টোল্ড দ্য ট্রুথ অ্যাবাউট দ্য গেস্ট স্পিকার। তাহলে এবার তুমি চিন্তা করো, এই টপিকটা কিন্তু তোমার অনেকটাই চেনা চেনা লাগার কথা। এই টপিকটা হচ্ছে আমাদের কন্ডিশনালের টপিক। কোন টপিক? এটা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল তাহলে কোন টপিকের মাঝে যাচ্ছে? এটা তো আলাদা করে টপিক হলেও এই জায়গায় কন্ডিশনালটা যাচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের মাঝে। রাইট ফর্ম অফ ভার্বে তোমাকে কন্ডিশনাল কিন্তু পড়ানো হবে। তাহলে দেখো, নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ডেড, আমরা জানতাম যদি একটা অংশে উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভি3 থাকে, তাহলে শুরুর অংশটা কেমন হবে বা ইফ যুক্ত অংশটা কেমন হবে? ইফ যুক্ত অংশটা হবে এমন, ইফ প্লাস হ্যাড প্লাস ভি3। এটা তো তোমরা সবাই একাডেমিকে পড়েছো। থাকলে কমার পরের অংশ কি হয়? উড, উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভি3। এই স্ট্রাকচারটা পড়েছো না? এই স্ট্রাকচারটা কিন্তু আমরা সবাই মোটামুটি একাডেমিকেও পড়েছি, অ্যাডমিশনেও এসে কি করতে হবে? পড়তে হবে। তাহলে দেখো এখানে প্রথমে, যেহেতু এটা পরে থাকে বাট এই জায়গায় প্রথমে দেওয়া আছে, বাট স্ট্রাকচারটা কিন্তু সেম, উড হ্যাভ প্লাস ভার্বের ভি3। এবার ইফ যুক্ত অংশে আমরা আসি, সরি, এবার দেখো ইফ যুক্ত অংশ দেখো, ইফ ইউ টোল্ড, এই যে, তাহলে ভুলটা কোন জায়গায়? এই টোল্ডে। এখানে আসলে মূলত হ্যাড হতো একটা, কারণ প্রথম অংশে যেহেতু উড হ্যাভ প্লাস ভার্বের ভি3 আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা কোন কন্ডিশনাল? এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। এটা কোনো কন্ডিশনালের থার্ড যে ভার্সনটা এইটা। তাহলে ভুল কোন জায়গায়? ভুল মূলত আমাদের এই টোল্ডে। টোল্ডে কিন্তু ভুল আছে, কারণ ইফের পরে এই জায়গায় একটা হ্যাড হওয়ার কথা ছিল, কিন্তু বিতে কিন্তু হ্যাড নেই। তাহলে বুঝতে পারলো যে পারার কথা তোমাদের এতক্ষণে, যে প্রশ্নটা কিভাবে হবে। যেমন পার্ট অফ স্পিচ থেকে কেমন হতে পারে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে কেমন হতে পারে সেটা দেখলাম। এবার আরেকটা দেখি, এটাও তোমরা একাডেমিকে পড়েছো, তোমরা যাতে তোমাদের যাতে অতটা বেশি আনফেমিলিয়ার মনে না হয়, তার কারণে একাডেমিকের টপিকগুলো একটু বেশি রাখার চেষ্টা করা হয়েছে, যাতে তোমরা এই প্রশ্নগুলো ধরতে পারো যে একাডেমিকের টপিক থেকেও পিন পয়েন্ট এররে কিন্তু তোমার আসতে পারে। এরপরে যখন আমাদের অ্যাডমিশন শেষের দিকে যাবে, তখন কিন্তু আমরা পিন পয়েন্টের একদম ডিপ থেকে ডিপের দিকে যাবো, অনেক কঠিন কঠিনগুলো। এবার 3-এ দেখো, we had better to review this chapter carefully because we will have some questions on it on our test tomorrow। তাহলে দেখো এই জায়গায় ভুল কোনটা? একদম ইজিলি যারা হ্যাড বেটারের নিয়ম পড়েছো তারা কিন্তু বুঝতে পারছো যে এই যে টুটা দেওয়া আছে, এই টুটার কারণে, এটা কি টুটার কারণে কিন্তু এটা ভুল। উই হ্যাড বেটার রিভিউ দিস চ্যাপ্টার, আমরা কি জানি হ্যাড বেটারের পরে কিন্তু ভি1টা বসে, উই হ্যাড বেটার রিভিউ
এই জায়গায় কিন্তু ভুলটা আছে, অর্থাৎ মূল কথা টুতে ভুল আছে, পরের অংশ আমাদের দেখার দরকার নেই। হ্যাড বেটারের পরে টু হয় না, এটা আমরা সবাই জানি। তাহলে ভুল কোনটায়? টু রিভিউ। এরপরে দেখো 4 নাম্বার প্রশ্ন, এই জায়গায় কি বলছে? এই জায়গায়ও একাডেমিকের যে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব, ওই জায়গা থেকেই দেখো কি বলছে, দ্য হাউজেস। তাহলে প্রথমে এ অপশন, দ্য হাউজেস, সরি আমার বারবার কাশি আসতেছে। ওকে, 4 নাম্বারটা দেখো, তাহলে দ্য হাউজেস অফ দ্য সাইক্লোন এফেক্টেড এরিয়া ইজ ব্রোকেন। এটা কিন্তু তোমরা অনেকেই ধরতে পেরেছো, আবার অনেকেই পারোনি। দেখো কি বলছে, দ্য হাউজেস অফ দ্য সাইক্লোন এফেক্টেড এরিয়া ইজ ব্রোকেন। তাহলে সাবজেক্ট কোনটা আমাদের? সাবজেক্ট হচ্ছে দ্য হাউজেস, ভার্ব কোনটা? ইজ। মাঝে দেখো অফ দ্য সাইক্লোন এফেক্টেড এরিয়া, এইটা কিন্তু ভার্ব না। অফ থেকে পরের অংশটা কিন্তু ভার্ব না। মূল বাক্যটা খেয়াল করো, দ্য হাউজেস ইজ ব্রোকেন, ঘর বাড়িগুলো ভেঙে গেছে, এইটা বলা হচ্ছে। এটা কিন্তু এইটা বলা হচ্ছে না যে এরিয়া ইজ ব্রোকেন। এরিয়া বা জমি জমা কখনো কিন্তু ভেঙে যেতে পারে না, এক্সেপ্ট নদী ভাঙনের কথা যদি বলা হয়। তো অনেকের কি হয়েছে তোমাদের মাঝে, যে তোমরা এরিয়াটাকে সাবজেক্ট মনে করেছো এবং এর কারণে তোমাদের ইজটা ভুল মনে হয়নি, বাট আমাদের সাবজেক্ট কিন্তু দ্য হাউজেস। তাহলে দ্য হাউজেস এটা কি? এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরাল হলে ইজ হবে না আর হবে? অবশ্যই এই জায়গায় কি হওয়ার কথা? আর হওয়ার কথা। তাহলে মূল ভুলটা কোন জায়গায়? ইজ ব্রোকেন, আসলে হবে আমাদের কি? আর ব্রোকেন। যেমন এরকম আরো অনেক সেন্টেন্স আমরা পাই, যেমন দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী ইজ সুইট না আর সুইট। এই প্রশ্নটাও বিগত বছরে এসেছিল। এখন দেখো দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী, এখন দেখো রাজশাহী ইজ সুইট কিন্তু না, রাজশাহী কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট আমাদের হচ্ছে ম্যাঙ্গোস। তাহলে দ্য ম্যাঙ্গোস আর সুইট, আমগুলো মিষ্টি, রাজশাহী কিন্তু মিষ্টি না, এই কথা বলেনি। অর্থাৎ সাবজেক্টটা ধরতে পারা। যেমন এখানে সাবজেক্টটা কি? দ্য হাউজেস। ওকে, এরপরে দেখো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের কানেক্টরের যে টপিকটা, এটাতে যাব। তাহলে এটাও আমাদের অন কাইন্ড অফ আমরা বলতে পারি এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিক। ওকে, এরপরে দেখো 5 নাম্বার, ডিসপাইট অফ দ্য পিলস হুইচ আর অ্যাভেলেবল ম্যানি পিপল স্টিল হ্যাভ ট্রাবল স্লিপিং। তাহলে এই বাক্যে দেখো কোনো জায়গায় কিন্তু আন্ডারলাইন করা নেই, তোমাকে প্রত্যেকটা ভাগের পুরো অংশটা এবার চেক করতে হবে। আগে আমরা কি করতাম, জাস্ট আমাদের যে আন্ডারলাইন করা ছিল এই অংশটা চেক করতাম, এবার পুরো সেন্টেন্সের পুরো প্রত্যেকটা পার্ট আমাকে চেক করতে হবে। তাহলে আমরা দেখি, despite of the pills which are available many people still have trouble sleeping। এখানে ভুল মূলত দেখো, ভালো করে খেয়াল করে দেখো, ভুলটা আমাদের এই জায়গায়। এবং এটা অনেকে আমরা যখন রাইটিং এর যে ক্লাসগুলো নিই, শিক্ষার্থীরা খাতা জমা দিলে আমরা দেখি রাইটিং এও এই ধরনের ভুল থাকে, বিশেষ করে এই কানেক্টরটা নিয়ে বা কনজাংশনটা নিয়ে। আমরা এখানে কানেক্টর লিখলাম, কানেক্টর থেকে এসেছে এই প্রশ্ন। দেখো এখানে ইনস্পাইট, ইনস্পাইট অফ হয় আর শুধু ডিসপাইট হয়, ইনস্পাইট অফ হয় আর শুধু ডিসপাইট হয়। এই কথাটা তোমার একটু মাথায় রাখতে হবে যে ইনস্পাইটের সাথে অফ বসে, বাট শুধু ডিসপাইট কিন্তু একা একা বসে, ও অফকে সাথে নেয় না, ও অফকে ওর জীবন থেকে বাতিল করে দিয়েছে একদম। তাহলে ডিসপাইটের সাথে অফটা কিন্তু ভুল হবে, মূলত ডিসপাইট দ্য, এটা হবে মূলত ডিসপাইট দ্য পিলস, অথবা হবে ইনস্পাইট অফ, তারপরে বাকি অংশ যা আদায় দিবে, কিন্তু ডিসপাইটের সাথে অফ হবে না। তাহলে মূল ভুলটা আমাদের এ নাম্বারে এইটা। তাহলে আশা করছি কিভাবে প্রশ্ন আসে এইটা তোমরা বুঝতে পারবে। আর তোমাদের জন্য আরেকটা ঘোষণা, সেটা হচ্ছে আমরা আগামীকালের ক্লাসে হয়তো আমরা রাজশাহী ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন নিয়ে আমরা কাজ করব। আমরা অ্যানালাইসিস করে তোমাদের দেখাবো কোন কোন টপিক থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। তোমাদের সকলকে সেই ক্লাস দেখার অনুরোধ, যাতে তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও আগে থেকেই বুঝতে পারো কোন টপিক তোমাকে পড়তে হবে। তাহলে আশা করছি আজকের পিন পয়েন্ট ইরোর ক্লাসটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং তুমি কিছু হলেও অন্তত পিন পয়েন্ট ইরোর সম্পর্কে জানতে পেরেছো, যে কোন কোন টপিক মিলে পিন পয়েন্ট ইরোরটা হবে এবং প্রশ্ন কেমন দেখতে, কিভাবে আসে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য এবং অন্যান্য ভার্সিটিতেও এটা আসে। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।